2024 সালের 4 আগস্ট গভীর রাত শীর্ষ সেনা জেনারেলদের মধ্যে সিনিয়র জেনারেলদের মধ্যে অনুষ্ঠিত হয় এক টেলিকনফারেন্স। সেই টেলিকনফারেন্সেই নির্ধারিত হয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ, অর্থাৎ প্রধানমন্ত্রীর ভাগ্য। ধারাবাহিক প্রতিবেদনের আজকের পর্বে শুনবেন ভয় ধরানো কিছু কথা, কিছু তথ্য যা জানা এবং বোঝা সবার জন্যই জরুরি। সাথে থাকুন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, একটি অনলাইন নিউজ পোর্টাল বলছে 2024 সালের 4 আগস্ট গভীর রাতের সেই টেলিকনফারেন্সে নির্ধারিত হয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্য। বিষয়টি বুঝতে পারছেন? প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা দেখভালের দায়িত্ব যাদের, তাদেরই কয়েকজন টেলিকনফারেন্সের মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছেন রাত পোহালে প্রধানমন্ত্রীর পরিণতি কি হবে। নর্থ ইস্ট নিউজের দাবি, কতিপয় শীর্ষ সামরিক কর্মকর্তার গভীর রাতের ওই আলাপই সরকারের পতনের পথ নিশ্চিত করে। পত্রিকাটি বলছে এটি ছিল ইনডাইরেক্ট কু বা পরোক্ষ অভ্যুত্থান, সরাসরি ক্ষমতা দখল নয়, বরং পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে আসলে সরকারের পক্ষে টিকে থাকা অসম্ভব। অনুমান করা হয় সেই আলোচনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হয়তো সামিল ছিলেন, যিনি প্রধানমন্ত্রীর নিকটাত্মীয় এবং এই টেলিকনফারেন্সের মাত্র কয়েকদিন আগে, সম্ভবত 24 জুন, যাকে শেখ হাসিনাই সেনাপ্রধানের র্যাঙ্ক ব্যাজ পরিয়েছিলেন। নর্থ ইস্ট নিউজ বলছে ওই টেলিকনফারেন্সে সিদ্ধান্ত গ্রহণকারী সিনিয়র সেনা কর্মকর্তাদের মধ্যে এমন একজন ছিলেন যিনি মেজর ইনফ্লুয়েন্সার, প্রধান প্রভাবক, এবং তার নাম নর্থ ইস্ট লিখছে তিনি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। আমার আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু সিনিয়র সাংবাদিক এনায়েত কবির লিখছেন জলপাই সবুজ পোশাকধারী ওই ব্যক্তিদের মধ্যেকার ছায়াচ্ছন্ন আলোচনা সম্পর্কে অবগত দুজন ব্যক্তি নর্থ ইস্ট নিউজকে এই তথ্য জানিয়েছেন। তাই সংশ্লিষ্টরাই কেবল এই তথ্যের সত্য মিথ্যা নির্ধারণ করতে পারেন। তারা যত দ্রুত এটা করবেন, দেশ ও জাতির জন্য ততই মঙ্গল। এনায়েত কবির লিখছেন 4 আগস্টের সেই দুর্ভাগ্যজনক রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মিথ্যা আশ্বাস দিচ্ছিলেন, অথচ তিনি জানতেন সময় ফুরিয়ে গেছে। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ার ওই সময়ের একটি নিউজের কথা মনে পড়ছে। সত্য মিথ্যা যাচাই করা হয়নি। শেখ হাসিনা যখন হেলিকপ্টারে চড়ে দিল্লির পথে, তখন জেনারেল ওয়াকার নাকি ফোন করে বলেছিলেন, আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না স্যার। আজকে এনায়েত কবির ভাইয়ের রিপোর্টটি পড়ে আমি টেলিফোনের বিষয়টি মেলানোর আসলে চেষ্টা করছিলাম। সুপ্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে এমন কিছু তথ্য উঠে এসেছে যেগুলোর সত্যতা সম্পর্কে সংশ্লিষ্টরাই কেবল ভালো বলতে পারবেন। তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 2010 সালের দিকে তিনি র্যাবের মিডিয়া উইং এর প্রধান ছিলেন। বেশ গণমাধ্যমের কারণে মানুষের মাঝে পরিচিতি পেয়েছিলেন। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন এক সময়, এবং পরে চট্টগ্রাম পোর্ট ট্রাস্টেরও চেয়ারম্যান হয়েছিলেন। 2024 সালের 20 আগস্ট তাকে ঢাকার বনানী থেকে গ্রেফতার করা হয়, এটি আমরা গণমাধ্যমে দেখেছি। এই প্রতিবেদনের দাবি হলো সোহেলের বরখাস্ত এবং গ্রেপ্তারে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া এবং লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত হাসিনুর রহমান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এনায়েত কবির লিখছেন র্যাবের মিডিয়া উইং এর প্রধান হিসেবে সোহেল বাংলাদেশে সক্রিয় বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে নির্মূল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এটি তো তার কাজ করবেন। তিনি একটি হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল সিদ্দিকীর সঙ্গে তার ঘনিষ্ঠতা। সিদ্দিকী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় এবং নিরাপত্তা উপদেষ্টা। জুলাই আগস্টের অস্থিরতার সময়ে সোহেল নিয়মিত সিদ্দিকীকে টেক্সট মেসেজ পাঠিয়ে জানাতেন সেনাবাহিনী, রাষ্ট্র, সরকার, পুলিশ, বেসামরিক প্রশাসন এবং বিচার বিভাগকে রক্ষা করার দায়িত্বে ইচ্ছাকৃতভাবে অবহেলা করছে।
এবং সশস্ত্র বাহিনীর এই অবহেলা ছিল ইচ্ছাকৃত এবং নীতিগত সিদ্ধান্ত। একই সূত্র ধরে তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, যিনি এখন আর নেই, দীর্ঘ কঠোর জিজ্ঞাসাবাদ করেছেন সোহেলকে। 2025 নভেম্বরে ঢাকার ধানমন্ডির এক গোপন আস্তানায় তাজুল ইসলামের টিম এই জিজ্ঞাসাবাদ চালিয়েছে বলে নর্থ ইস্ট নিউজ লিখছে। সোহেলের কাছে তাদের চাওয়া ছিল তিনি যেন স্বীকার করেন 6 আগস্ট 2024 মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীকে সমুদ্রপথে দেশ থেকে পালিয়ে যেতে তিনি সহায়তা করেছিলেন এবং তাকে শেখ হাসিনা, মেজর জেনারেল সিদ্দিকী এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবে রাজি হলে সপরিবারে তাকে বিদেশে নিরাপদে স্থানান্তরের প্রস্তাবও দেওয়া হয়েছিল। তারেক সিদ্দিকী ছাত্র আন্দোলন তীব্রতর হয়ে উঠলে সশস্ত্র বাহিনীর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, নর্থ ইস্ট লিখছে। তিনি আসলে তৎকালীন প্রধানমন্ত্রীকে কোনো সহায়তা করতে পারছিলেন না। এই না পারার পেছনেও বেশ কারণের কথা লিখেছেন এনায়েত কবির। তিনি বলছেন যে এর মধ্যে অন্যতম হলো সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কবির আহমেদ ওই সময় যে দায়িত্বগুলো ছিল সেটা সমন্বয় করতে চাচ্ছিলেন না। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান শামীম নাকি তার দায়িত্ব পালনে অদক্ষ ছিলেন। চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম এবং কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুল হক সামরিক নেতৃত্ব নিয়ে জেনারেল ওয়াকারের সাথে দ্বন্দ্বে লিপ্ত ছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে নর্থ ইস্টের প্রতিবেদনে, তা হলো 2004 সাল থেকে শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকা মেজর অবসরপ্রাপ্ত শোয়েব এবং মেজর অবসরপ্রাপ্ত মামুনকে 2021 সালে অপসারণ করা হয়। এই দুজন দীর্ঘদিন ধরে এসএসএফ এর কার্যক্রম তত্ত্বাবধান এবং সমন্বয় করছিলেন। তাদের অপসারণের পর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা দুর্বল হয়ে পড়ে, এমনটি লিখছে কাগজটি। এদিকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য 16 জুলাই 2024 থেকে দেশ জুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হলেও তাদের গাফিলতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এনায়েত কবির লিখেছেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক এবং মেজর জেনারেল জুবায়ের ইচ্ছাকৃতভাবে সরকারকে সঠিক গোয়েন্দা তথ্য প্রদানে ব্যর্থ হন। আসলে ব্যর্থ হন না ইচ্ছাকৃত, সেটি তো বড় মুশকিল। রংপুরে আবু সাইদের মৃত্যুর পর কোটা সংস্কার আন্দোলন সরকার বিরোধী বিক্ষোভে দিকে গড়ায়। এই অস্থিরতার মধ্যে 43 জন নিহত হওয়ার পর সরকার ও বেসামরিক প্রশাসন পরিস্থিতির উপর আসলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটা আসলে আমরা পরেও দেখেছি যে 5 তারিখে যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করেন, এই কথা শোনার পরও জাতীয় সংসদ, গণভবন এবং প্রধানমন্ত্রীর সচিবালয়ে যা ঘটেছে গণমাধ্যমে বিস্তর ছবি আছে, টেলিভিশনে ছিল, এক কথায় অবিশ্বাস্য। এখন আসলে হিসাব মিলছে, কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং প্রতিষ্ঠানগুলোকে ইচ্ছাকৃতভাবে অরক্ষিত রাখা হয়েছিল যাতে দুষ্কৃতকারীরা অবাধে লুটপাট চালাতে পারে। সেনাবাহিনী চাইলে এটি কখনোই সম্ভব ছিল না বলে দেশের মানুষ বিশ্বাস করেন। ধানমন্ডির 32 নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘরটি ভেঙে দেওয়ার ঘটনা সেনাবাহিনীর সদিচ্ছা এবং সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে, কোনো সন্দেহ নেই। এছাড়া 4 শতাধিক থানায় নিরস্ত্র পুলিশের উপরে হামলা, অতর্কিতে হামলা, অস্ত্র এবং গোলাবারুদ লুটের আসলে কি ব্যাখ্যা আছে? আসলে পুলিশ বাহিনীর মনোবল ধ্বংস করার জন্যই নাকি এক নীল নকশা কাজ করছিল তখন। এনায়েত কবির লিখছেন, বেসামরিক প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগকে পরিকল্পিতভাবে সেনাবাহিনীর উপর নির্ভরশীল করে তোলা হয়। এটা আমরা কিন্তু দেখেছি, মানে কোনো মব নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশই আসলে আবার পাল্টা আক্রমণের শিকার হয়েছে। সেই জায়গায় তারা টেলিফোন করে সেনাবাহিনীকে ডেকেছে, মানে সেনাবাহিনীর উপরেই নির্ভরশীলতাটা প্রতিষ্ঠিত করা হয়েছে। এটি মিলছে। এনায়েত কবির লিখেছেন, 2024 24 জুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরও জেনারেল ওয়াকার প্রথম দিকে সেনাবাহিনীর কমান্ড চেইনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হিমশিম খাচ্ছিলেন। তিনি লিখেছেন যে করতে পারেননি, মানে আমার আসলে মনে হচ্ছিল যে এই শব্দটি ব্যবহার করি। চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম এবং কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুল হকের সঙ্গে তার বিরোধ ছিল সুস্পষ্ট। এ সময় সিদ্ধান্ত গ্রহণের জন্য
সেনাপ্রধান কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার উপর নাকি নির্ভরশীল হয়ে পড়েছিলেন। ফলে সব মিলিয়ে তৈরি হয়েছিল এক ধরনের ক্ষমতার শূন্যতা। এটি আরো উত্তেজক হয়ে ওঠে সেই সময়ের সামরিক নেতৃত্বের ভেতরের মতপার্থক্যের কারণে। ওই যে দ্বন্দ্ব, অবিশ্বাস, বা কেউ কাজ করতে পারছে না, কেউ দক্ষতা নেই ইত্যাদির কারণে, চেইন অফ কমান্ডের যে বিচ্ছিন্নতার কারণে। প্রতিবেদনে যে বলা হলো কমান্ড চেইন পুরোপুরি কার্যকর ছিল না, সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা এবং বিভাজন ছিল স্পষ্ট, এমনকি কিছু গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সঠিকভাবে সরকারের কাছে অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়নি বলেও দাবি করা হয়েছে। এসব কারণেই সরকার কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর সেই মুহূর্তেই ক্ষমতার পালাবদলের পথ তৈরি হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বাহিনীর প্রধানরা তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে ঘন ঘন মিটিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, টেনশনের প্রয়োজন নেই, এসব কথা বলে একদিকে শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন, কিন্তু গভীর রাতেই টেলিকনফারেন্সেই আসল সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। সরকার পতনের পর থেকে বিভিন্ন সময়ে এই গত 20 মাসে ওই সময়কার নানান ঘটনাবলীর যেসব তথ্য এখন পর্যন্ত আমাদের সামনে এসেছে তা রীতিমতো ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর সব তথ্যে ঠাসা। তথ্যগুলো অত্যন্ত স্পর্শকাতর এবং সংবেদনশীল। সর্বশেষ তো পেপার ট্রেইলের কথা আপনারা শুনেছেন বা দেখেছেন। একদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এবং গোয়েন্দা ইউনিটের শীর্ষ কর্তাদের নিয়ে জনমনে এই যে সংশয়, সন্দেহ ঘনীভূত হয়েছে বা হচ্ছে, অন্যদিকে দেশের মধ্যকার অস্থিরতাও নানান অশুভ ইঙ্গিত দিচ্ছে। ইতিমধ্যেই সামনে এসেছে নির্বাচিত সরকার পতনের লক্ষ্যে ইউএসএআইডির অর্থায়ন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য 2025-এই এসেছে। বাইডেন প্রশাসনের ভূমিকা, জর্জ সরোসের কীর্তিকলাপ, ইলন মাস্কের এক্স পোস্ট যেখানে তিনি পরিষ্কার করেছেন কি হয়েছে সরকার উৎখাতের জন্য। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মাইক বেন্স তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন, হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। এ সকল তথ্য সহ বাংলাদেশের সরকার উৎখাতে দেশি বিদেশি ডিপ স্টেটের সকল কাহিনী এখন কম বেশি সরস আলোচনার বিষয়বস্তু। কিন্তু দেশের অভ্যন্তরে এসব অভিযোগ নিয়ে কোনো পক্ষ থেকেই স্পষ্ট কোনো ব্যাখ্যা এখনো সামনে আসেনি, না সরকার, না সেনাবাহিনী, না গোয়েন্দা সংস্থা সমূহ। এই প্রতিবেদনে উত্থাপিত দাবিগুলো সত্য না মিথ্যা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু বিষয়গুলো তো গুরুতর। এগুলো যদি সত্য না হয় তাহলে বিভ্রান্তি দূর করতে স্বচ্ছ তদন্ত অত্যন্ত জরুরি, কারণ উত্তরহীন প্রশ্ন কেবল সন্দেহই বাড়ায়। তাই দেশের মানুষ 4 আগস্ট 2024-এর 4 আগস্ট গভীর রাতের ওই টেলিকনফারেন্সের বিষয়ে সব সত্য জানতে চায়। কারা সংযুক্ত হয়েছিলেন সেই কনফারেন্সে, এর প্রেক্ষাপট কি? আজকে আর বেশি বলবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।